ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলা, কুয়েতের কৌশলগত মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের বড় আঘাত। ভোটারদের তথ্য চুরি, মার্কিন নির্বাচন প্রভাবিত করতে চীনের ভয়ঙ্কর চাল ফাঁস করলেন ট্রাম্প। আমেরিকার উপর একযোগে জোড়া হামলা, সাগরে ক্ষেপণাস্ত্র, এরবিলে বিস্ফোরক ড্রোনের তাণ্ডব। ভেস্তে যাচ্ছে ওয়াশিংটনের ছক, সাগরে কি এবার মার্কিন ইরান সরাসরি যুদ্ধ? বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য নতুন কড়াকড়ি, ভিসার নির্দিষ্ট মেয়াদ বেঁধে দিল ট্রাম্প প্রশাসন। ইরানের দক্ষিণাঞ্চলে টানা ষষ্ঠ রাতে মার্কিন হামলা, বিদ্যুৎ কেন্দ্র ও রেল স্টেশন ধ্বংস, হতাহতের শঙ্কা। ইরানের নৌ অবরোধ ভাঙার চেষ্টা, 3 বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়ে দিল মার্কিন সেন্টকম। এবং স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে শিরোপা? সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী নিয়ে বিতর্ক তুঙ্গে। দর্শক, স্বাগত সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ও আমেরিকায় পাল্টাপাল্টি হামলা আবারও উত্তপ্ত হয়েছে গোটা বিশ্ব। বুধবার ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় মার্কিন বাহিনী। এতে শহীদ হয়েছেন ইরানের 7 সেনা সদস্য। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের 3 দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের সেনাবাহিনী কুয়েতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী আল সালেম বিমানবন্দর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত গোটা বিশ্ব। বুধবার ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় মার্কিন বাহিনী। এতে শহীদ হয়েছেন ইরানের 7 সেনা সদস্য। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের 3 দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের সেনাবাহিনী কুয়েতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী আল সালেম বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। সেখানে মার্কিন বাহিনীর অত্যাধুনিক আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক এবং মার্কিন সেনাদের সমাবেশ স্থলকে নিখুঁত নিশানা করে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিশোধের এই আগুন ছড়িয়ে পড়েছে বাহরাইনেও। দেশটির শেখ ইসা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানি বাহিনীর দাবি, এই হামলায় মার্কিন সেনাদের ব্যবহৃত সুপার হক রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা স্থাপনা এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ও রাডার ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত ও অকার্যকর হয়ে পড়েছে। একই দিনে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সেখানে মার্কিন সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা, একটি নির্দিষ্ট রাডার সাইট এবং প্রধান জ্বালানি ডিপোকে সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই পাল্টাপাল্টি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন নির্বাচনে চীনের হস্তক্ষেপে দাবি করে আবারও মুখোমুখি ওয়াশিংটন ও বেইজিং। ট্রাম্পের দাবি, শুধু মার্কিন ভোটারদের তথ্যই সংগ্রহ করেনি বেইজিং, বরং যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টাও করছে। সেই অভিযোগের পক্ষেই গোয়েন্দা নথি অবমুক্ত করার পরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক। এমন তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। মার্কিন নির্বাচনে চীনের হস্তক্ষেপের দাবি করে আবারও মুখোমুখি ওয়াশিংটন ও বেইজিং। ট্রাম্পের দাবি, শুধু মার্কিন ভোটারদের তথ্যই সংগ্রহ করেনি বেইজিং, বরং যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টাও করেছে। সেই অভিযোগের পক্ষে গোয়েন্দা নথি অবমুক্ত করার পরই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন ও বেইজিং এর সম্পর্ক। এমন তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। বৃহস্পতিবার দেয়া ভাষণে ট্রাম্প বলেন, প্রকাশিত নথিতে চীনের নির্বাচনী তৎপরতার প্রমাণ রয়েছে। তার অভিযোগ, চীন অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রায় 22 কোটি ভোটারের তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যের মধ্যে ভোটারদের নাম, ঠিকানা ও ভোটার নিবন্ধনের বিভিন্ন তথ্য রয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন মার্কিন গোয়েন্দা সংস্থার কিছু সদস্য ইচ্ছাকৃতভাবে এসব তথ্য গোপন করেছে এবং চীনের কর্মকাণ্ডের প্রকৃত চিত্র সামনে আসতে দেননি। তবে ট্রাম্পের এই দাবিকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক, কারণ 2021 সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার নিবন্ধন, ব্যালট, ভোট গণনা কিংবা নির্বাচনের ফল পরিবর্তনের মতো কোনো প্রযুক্তিগত হস্তক্ষেপের প্রমাণ কোনো বিদেশি দেশের বিরুদ্ধে পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র জানিয়েছে, চীনের হাতে যেসব ভোটারের তথ্য গেছে বলে অভিযোগ করা হচ্ছে সেগুলোর বেশিরভাগই প্রকাশ্য তথ্য ছিল। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলো নিয়মিত এসব ভোটার তালিকা সংগ্রহ করে থাকে এবং এসব তথ্য ব্যবহার করে নির্বাচনী কৌশল নির্ধারণ করা হয়। তাই এসব তথ্য দিয়ে নির্বাচনের ফল পরিবর্তনের সুযোগ নেই বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে ওয়াশিংটন ও বেইজিং এর সম্পর্কেও। গত বছরের বাণিজ্য উত্তেজনার পর দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার আভাস মিললেও নতুন এই অভিযোগ সেই সম্পর্কের ওপর আবারও ফাটল ধরাতে পারে। অন্যদিকে সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং বলেছেন, চীন কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে একই সঙ্গে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে এটি উল্লেখ করা হয়েছে, অন্তত 2008 সাল থেকে চীন যুক্তরাষ্ট্রের ভোটার, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছে। তবে সেই কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল সম্ভাব্য নির্বাচনী ফলাফল ও রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা, সরাসরি নির্বাচন পরিবর্তন করা নয়। বিশ্লেষকদের মতে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী নিরাপত্তার বিষয়টিকে আরও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে আসতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের IRGC। তবে কতটা সফল এই প্রতিরোধ? মধ্যপ্রাচ্য উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে ঘি ঢেলেছে এই ঘটনা। IRGC জানায়, তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন MQ-9 ড্রোন ধ্বংস করা হয়েছে। একই সময়ে ইরাকের এরবিলেও মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরক বোঝায় 8টি ড্রোন ভূপাতিত করে কুর্দি বাহিনী। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের IRGC। তবে কতটা সফল এই প্রতিরোধ? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে ঘি ঢেলেছে এই ঘটনা। IRGC জানায়, তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন MQ-9 ড্রোন ধ্বংস করা হয়েছে। একই সময় ইরাকের এরবিলেও মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরক বোঝায় 8টি ড্রোন ভূপাতিত করে কুর্দি বাহিনী। এমন তথ্যই জানা গেছে দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনে। কেন এই সংঘাত? মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য বিস্তার এবং ওয়াশিংটন তেহরানের দীর্ঘদিনের ছায়াযুদ্ধের জের ধরেই ফের এই হামলা। মার্কিন দূতাবাসের কাছে প্রচন্ড বিস্ফোরণ ও ধোঁয়া দেখা গেলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ড্রোন যুদ্ধ কি তবে মধ্যপ্রাচ্যের পূর্ণাঙ্গ মার্কিন ইরান যুদ্ধের দামামা বাজাচ্ছে? উত্তর মিলবে সময়ই। মধ্যপ্রাচ্যের আগুন এবার শুধু আকাশে বা মাটিতে নয়, ছড়িয়ে যাচ্ছে সমুদ্রেও। কারণ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এমন একটি বার্তা দিয়েছে যা ওয়াশিংটনের পরিকল্পনার ছক ভেস্তে দিতে পারে। তাদের ভাষায় আমেরিকা প্রতিটি মুহূর্তে এগিয়ে যাচ্ছে 0 আওয়ারের দিকে। কিন্তু এই 0 আওয়ার আসলে কি? ইরান কি সত্যি মার্কিন নৌবহরের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি কেবল নতুন এক মনস্তাত্ত্বিক চাপ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আগুন এবার শুধু আকাশে বা মাটিতে নয়, ছড়িয়ে যাচ্ছে সমুদ্র। কারণ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এমন একটি বার্তা দিয়েছে যা ওয়াশিংটনের পরিকল্পনার ছক ভেস্তে দিতে পারে। তাদের ভাষায় আমেরিকা প্রতিটি মুহূর্তে এগিয়ে যাচ্ছে 0 আওয়ারের দিকে। কিন্তু এই 0 আওয়ার আসলে কি? ইরান কি সত্যি মার্কিন নৌবহরের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি কেবল নতুন এক মনস্তাত্ত্বিক চাপ?
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরডিসির নৌবাহিনী দাবি করেছে মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সব নৌ চলাচল এখন তাদের কড়া নজরদারিতে রয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকানরা প্রতিটি মুহূর্তে এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যখন ইরানের সশস্ত্র বাহিনী সেন্টকমের নৌ ইউনিটের বিরুদ্ধে অভিযান শুরু করতে পারে। এরপর মাত্র 2টি সপ্তাহ অপেক্ষা করুক, আর এই ছোট্ট বার্তাই এখন পুরো অঞ্চলে নতুন উদ্বেগের কারণ। এই হুমকি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র টানা কয়েকদিন ধরে হরমুজ প্রণালী ঘিরে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বন্দর আব্বাস এলাকায় মার্কিন হামলার খবর প্রকাশের পর উত্তেজনা আরো বেড়েছে। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অতিরিক্ত ফুয়েলিং বিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন হামলার বিভিন্ন বিকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আগেই সতর্ক করেছিলেন, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে তার জবাব হবে বিধ্বংসী। আইআরজিসির নতুন 0 আওয়ার বার্তাকে সেই সতর্কবার্তারই ধারাবাহিকতা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। তবে এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে কোনো নতুন সামরিক অভিযান শুরু করেছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো সময় বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে। একদিকে মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যের জলসীমায় সক্রিয়, অন্যদিকে ইরান বলছে সেই প্রতিটি জাহাজ, প্রতিটি সামরিক সরঞ্জাম তাদের নজরদারির মধ্যে রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই 0 আওয়ার কি শুধুই কৌশলগত সতর্কবার্তা, নাকি মধ্যপ্রাচ্যের সমুদ্রে সত্যি শুরু হতে যাচ্ছে যুদ্ধের নতুন অধ্যায়? বিদেশি শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার প্রকাশিত দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS এর চূড়ান্ত বিধিমালায় বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জে ভিসা এবং বিদেশি সাংবাদিকদের আই ভিসার জন্য নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হবে। বিদেশি শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার প্রকাশিত দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS এর চূড়ান্ত বিধিমালায় বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জে ভিসা এবং বিদেশি সাংবাদিকদের আই ভিসার জন্য নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হবে। বর্তমানে এসব ভিসা সংশ্লিষ্ট শিক্ষা, প্রশিক্ষণ বা চাকরির পুরো সময়ের জন্য বৈধ থাকে। তবে নতুন নিয়ম কার্যকর হলে ভিসার মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশের 60 দিন পর কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই নিয়ম কার্যকর হবে। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতিতে ব্যাপক কঠোরতা আরোপ করেন। তার প্রশাসন বৈধ অভিবাসনের ক্ষেত্রেও নজরদারি বাড়িয়েছে। নতুন বিধিমালায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির ভিসার সর্বোচ্চ মেয়াদ 4 বছর নির্ধারণ করা হয়েছে। বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে বর্তমানে বহু বছরের জন্য ভিসা পাওয়া গেলেও নতুন নিয়মে তা সর্বোচ্চ 240 দিন হবে। আর চীনা সাংবাদিকদের জন্য ভিসার মেয়াদ হবে মাত্র 90 দিন। তবে মেয়াদ শেষ হলে প্রয়োজন অনুযায়ী নবায়নের আবেদন করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পড়াশোনার লক্ষ্য পরিবর্তন বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না। এছাড়া পড়াশোনা বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য যে 60 দিন সময় দেয়া হতো তা কমিয়ে 30 দিন করা হয়েছে। DHS জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের ভিসাধারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2024 সালে 18 লাখের বেশি মানুষ শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় 11% বেশি। এছাড়া 2024 অর্থ বছরে 5 লাখের বেশি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং 37,300 বিদেশি সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে। এত বেশি সংখ্যক অভিবাসীর ভিসাধারীর ওপর কার্যকর নজরদারি ও তদারকি করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তাদের কাছে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসাধারীরা কয়েক দশক ধরে একই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত মেয়াদের পরও যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে ভিসাধারীদের DHS এর কাছে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে অথবা দেশ ছেড়ে পুনরায় ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। ইরানের দক্ষিণাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে টানা ষষ্ঠ রাতের মতো বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে সর্বশেষ দফার এই হামলা শুরু হয়। হামলায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলায় বিশেষ করে বন্দর আব্বাস শহরের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং রেল স্টেশন সহ বেশ কিছু বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। ইরানে টানা ষষ্ঠ রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে সর্বশেষ দফার হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানায় কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার, ইরান শাহর ও বান্দর ই খামিরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বন্দর আব্বাসের বিদ্যুৎ স্থাপনা ও রেল স্টেশন সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কেহেভারস্থান সেতুতে এবং একটি আবাসিক এলাকায় চালানো মার্কিন হামলায় 2 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। হামলা অব্যাহত থাকলে সংঘাত নতুন এলাকায় ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তাসনিম আরো জানায় ইরান শহরের একটি বিমানবন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পাশাপাশি অপর স্থানের একটি যোগাযোগ টাওয়ারে হামলার ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করে বাহরাইনে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। আহভাজ শহরের একটি শিশু ক্যান্সার হাসপাতাল খালি করতে বাধ্য করা মার্কিন হামলার জবাব হিসেবে এ আক্রমণ চালানো হয়েছিল। কুয়েত ও জর্ডানেও হামলা চালানো হয়েছে বলে দাবি IRGC। এমন পরিস্থিতিতে গত মাসে যুক্তরাষ্ট্র ইরান স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ফের মধ্যপ্রাচ্যে বাঁধছে যুদ্ধের দামামা। খামেনির জানাজার মধ্যে প্রতিশ্রুতি ভেঙেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব দেয় তেহরানও। এরপরই অঞ্চল জুড়ে নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফের মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। খামেনির জানাজার মধ্যে প্রতিশ্রুতি ভেঙেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব দেয় তেহরানও। এরপরই অঞ্চল জুড়ে নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে তারা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায় অবরোধ অমান্য করার চেষ্টা করা 3টি জাহাজকে ফিরিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে নির্দেশ না মানায় একটি জাহাজ অচল করে দেয়া হয় এবং আরেকটি জাহাজে উঠে তল্লাশি চালিয়ে অবরোধ মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হয়। সেন্টকম আরো জানায় বৃহস্পতিবার ওমান উপসাগরে 11তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ওয়েন ইয়াও নামের একটি মোটর ট্যাঙ্কারে উঠেও যাচাই বাছাই অভিযান পরিচালনা করে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবির বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয় হরমুজ প্রণালী ও আশপাশের জলপথ স্বাভাবিকভাবে উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী যারা চলমান মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্বকাপে জিতবে স্পেন নাকি আর্জেন্টিনা? এই প্রশ্নেরই সম্ভাব্য উত্তর দিয়েছে ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অক্টার সুপার কম্পিউটার। তবে এবার সেই পূর্বাভাস কতটা সত্যি হবে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেমিফাইনালের আগে অক্টার ভবিষ্যৎবাণী করছিল প্রথম সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে ফ্রান্স, দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাবে ইংল্যান্ড। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 2 ম্যাচেই অক্টার এগিয়ে রাখার দল হেরে যায়। ফাইনালে জায়গা করে নেয় স্পেন ও আর্জেন্টিনা।
বিশ্বকাপ জিতবে স্পেন নাকি আর্জেন্টিনা? এই প্রশ্নেরই সম্ভাব্য উত্তর দিয়েছে ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। তবে এবারও সেই পূর্বাভাস কতটা সত্যি হবে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেমিফাইনালের আগে অপটা ভবিষ্যৎবাণী করেছিল, প্রথম সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে ফ্রান্স এবং দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাবে ইংল্যান্ড। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুই ম্যাচেই অপটার এগিয়ে রাখা দল হেরে যায়। ফাইনালে জায়গা করে নেয় স্পেন ও আর্জেন্টিনা। সেমিফাইনালের পূর্বাভাস ভুল হলেও ফাইনালের জন্য নতুন হিসেব প্রকাশ করেছে অপটা। তাদের সর্বশেষ সম্ভাব্যতা বিশ্লেষণে দেখা যাচ্ছে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা 56.31%। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা 43.69%। উল্লেখ্য, এর আগে পুরো টুর্নামেন্টে ফ্রান্সকে সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখিয়েছিল অপটা, কিন্তু স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফরাসিরা। ফলে সুপার কম্পিউটারের পূর্বাভাস নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক ও কৌতূহল। এখন সব হিসাব নিকাশের শেষ উত্তর মিলবে মাঠেই। আগামী 19 জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। অপটার পরিসংখ্যান কি এবার মিলবে নাকি আবারও চমকে দেবে ফুটবল? সেই উত্তর জানার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন ও আব্দুল শেখ নামের দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাত 1টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিকফিল্ড এলাকার এই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ও নিহত আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন NS সোহান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে। আমরা ইতিমধ্যেই অবগত আছি যে এই দেবীনগর গ্রামে জোড়া খুন হয়েছে। আসলে সেই বাড়িতে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ যেখানে এই ঘটনাটা ঘটেছে। আসলে জানার চেষ্টা করব কে বা কাহারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং কিভাবে ঘটলো সেই বিষয়টাই জানানোর চেষ্টা করব। আমি এই স্পটেই দাঁড়িয়ে আছি। আসলে এখানে তার নিহত ব্যক্তির স্বজনরা আহাজারি করছে, সেই বিষয়টাই জানার চেষ্টা করব। যিনি প্রত্যক্ষদর্শী, তার চোখের সামনে ঘটেছে, তার কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে আমরা জানি যে আপনার চোখের সামনে এই ঘটনাটাগুলো ঘটেছে, কে বা কাহারা মেরেছে, কাকে কাকে মেরেছে, এই বিষয়টা বলবেন। আমার ভয় করে। আর নাম সুপিয়া। আসলে কি ঘটেছিল? ঘটেছিল সন্ধ্যের সময় শুনলাম যে ওইখানে আতির কুপাইছে ঠ্যাং ম্যাং কাটিয়ে দিয়েছে। তারপরেতে ওর ছেলেরা আইসার পরে ওই জায়গায় তো ছেলেরা না কারা কাজ করতেছিল, তারপর মানার কথা শুনে ওরা মানে যাই হোক একজনের হয়তো মারেছে। তারপরে ওরা আবার সব এইখানে আসার পরে হেনে আইসে বারান্দায় বসেছিল। ওরা টুক করে 12:30 ওরা বলতে কারা, নাম বলবেন? সামিরুলরা, মাসুদরা, আলামিন, আমি অত মানুষের নাম বলতে পারিনি। তারপরে ওরা টুক করে আইসে তারপরে টানিয়ে ধরে ধরে একটা একটা করে হেনে মারিয়ে একেবারে মানে খালি কুপাতে যখন একদম মরিয়ে গেল তখন ফেলা থুয়ে গেন আবার একটা ওই ঘরের ভিতর ছিল, সে দৌড় সেটা দাবরা ধরিয়ে সেটার মারিয়ে কুপো একদম পুকুরের ভিতরে ফেলাই দিয়েছে। কে কে মারা গিয়েছে? মরিয়ে গেছে গেন ফারুক, আব্দুল, আর গেন আতির কুপাইছে, আর মুল্লুক মরা খেলতেছে। সে মানে ও না বাঁচার পথ জুরা ধরেই মারিয়ে থিয়ে গেছে। এই ঘটনা কি আপনার চোখের সামনে ঘটেছে? এই ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। আমি তাকে 3 জনের ওই রকম যত্ন করতে পারি নাই। এটা টাইনি ওই জায়গা নিয়ে গেছি, একবার আবার ওইদের দেখছি, আবার ওইদের দেখি, আবার ওইদের খুঁজে পানির ভিতর পাইলে টানিয়ে টেনে উপরে উঠে তুলাম, আর এই যে ভ্যানে উঠে দিলাম। পথে মাথার দিক যাইয়া মরিয়ে গেল, আর ওই যে আগেই মরিয়ে গেছে। মানে সবকিছু আপনার চোখের সামনে ঘটলো, একটা জীবিত মানুষকে একেবারে মেরে ফেললো আপনার চোখের সামনে। আমার চোখের সামনে মারলো এইভাবে।
আর কি করবো আমি, আর কিছু করবো না। ধন্যবাদ। আসলে আমি দেখানোর চেষ্টা করছিলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম যিনি প্রত্যক্ষ, যার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে, একজন নারী, তিনি আসলে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, তার চোখের সামনে ঘটেছে। এখানে আসলে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন উপস্থিত আছে, তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে। তো আসলে গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে, তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত আসলে তদন্ত পরবর্তীতে জানানো সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, এই ছিল নজর টেলিভিশনের আন্তর্জাতিক সব সংবাদ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলা, কুয়েতের কৌশলগত মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের বড় আঘাত। ভোটারদের তথ্য চুরি, মার্কিন নির্বাচন প্রভাবিত করতে চীনের ভয়ঙ্কর চাল ফাঁস করলেন ট্রাম্প। আমেরিকার উপর একযোগে জোড়া হামলা, সাগরে ক্ষেপণাস্ত্র, এরবিলে বিস্ফোরক ড্রোনের তাণ্ডব। ভেস্তে যাচ্ছে ওয়াশিংটনের ছক, সাগরে কি এবার মার্কিন ইরান সরাসরি যুদ্ধ? বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য নতুন কড়াকড়ি, ভিসার নির্দিষ্ট মেয়াদ বেঁধে দিল ট্রাম্প প্রশাসন। ইরানের দক্ষিণাঞ্চলে টানা ষষ্ঠ রাতে মার্কিন হামলা, বিদ্যুৎ কেন্দ্র ও রেল স্টেশন ধ্বংস, হতাহতের শঙ্কা। ইরানের নৌ অবরোধ ভাঙার চেষ্টা, 3 বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়ে দিল মার্কিন সেন্টকম। এবং স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে শিরোপা? সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী নিয়ে বিতর্ক তুঙ্গে।